নবান্নের মসনদ থেকে দিদি সরে যাওয়ার পর বাংলার সিংহাসনে আসতে চলেছেন আবার কোনো দিদি, নাকি আসতে চলেছেন দাদা? বাংলার যুবক যুবতী থেকে শুরু করে 15 বছর আগের প্রতিবাদী দিদি থেকে দিদিমায় রূপান্তরিত হওয়া বয়স্কদের মনেও আজ একই প্রশ্ন। আগামীকাল যে নতুন সরকার গঠন হতে চলেছে তার মুখ্যমন্ত্রী কে হবে? বাংলার মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে উঠে আসছে অগ্নিমিত্রা পালের নাম, নাকি হতে পারেন শুভেন্দু অধিকারী, নাকি শ্রমিক ভট্টাচার্য, অথবা দিলীপ ঘোষ? কিভাবেই নির্বাচিত হয় সিএম, অর্থাৎ ভোটের পর কোন প্রক্রিয়ার মাধ্যমে আমরা সিএম নির্বাচন করে থাকি, নাকি বিজেপির ক্ষেত্রে কিছু আলাদা প্রসেস আছে? এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস অ্যানালিসিস করব। তো বেশি দেরি না করে শুরু করা যাক। সাইবার্স, আমি অর্পণ। তো এই ভিডিওটা আমরা সম্পূর্ণভাবে শুরু করছি, একটু স্কিপ করবে না। তো শুরু করা যাক প্রথমেই অগ্নিমিত্রা পালকে দিয়ে। অগ্নিমিত্রা পাল কেন স্ট্রং কন্টেন্ডেড বা মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে তার কেন নাম উঠে আসছে? একটা, তিনি স্ট্রং পাবলিক ইমেজ, অর্থাৎ তিনি তো রাজনীতি করছেনই 2019 থেকে, তা আগে থেকেও তার কিন্তু ব্যাপক পরিচিতি ছিল। তিনি ফ্যাশন ডিজাইনার হিসেবে অলরেডি পরিচিত ছিলেন, তাকে সবাই চিনতেন। আরেকটা কথা, বেঙ্গল পলিটিক্সে আমরা বরাবরই 34 বছরের বাম জমানার শাসন শেষ হওয়ার পর দেখছি প্রমিনেন্ট মহিলা নেত্রী হিসেবে আমরা মমতা ব্যানার্জিকে দেখেছি 2011 সালের পর থেকে তিনি মহিলাদের কতটা সাপোর্ট পেয়েছেন। তাই হয়তো মহিলা নেতৃত্বের মুখ হিসেবে তাকে এগিয়ে আনা হচ্ছে। 2019 সালে তার দ্রুত রাজনৈতিক উত্থান ঘটেছে, তিনি দ্রুত স্টেট লিডারশিপে গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছিলেন। তার নির্বাচনী সাফল্য কিন্তু তাকে অনেকটা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে এগিয়ে দেয়। তিনি আসানসোল দক্ষিণ থেকে ইলেকশন জিতেছেন, তার পলিটিক্যাল ক্রেডিবিলিটি প্রমাণ করছে। এবং আরবান এবং ইউথের কাছে একটা তার অ্যাপিল আছে, তাদেরকে আরবান এবং ইয়ং জেনারেশন কিন্তু পছন্দ করে। তার স্পিকিং স্টাইল, মিডিয়া প্রেজেন্স, মডার্ন ইমেজ আরবান ভোটার্স এবং ইয়ং জেনারেশন অর্থাৎ জেনজির কাছে ভীষণ অ্যাপিলিং। এবং তিনি একটা অ্যাগ্রেসিভ ভয়েস, অপোজিশন ভয়েস ছিলেন। সরকারের বিরুদ্ধে তিনি কিন্তু নিয়মিত সরব হয়েছিলেন। তিনি ভীষণ বড় ক্রিটিক ছিলেন রুলিং গভর্নমেন্টের সময়। ঠিক আছে, এবার দেখি ওমেন চিফ মিনিস্টারদের গুরুত্বটা কি, মানে ওমেন চিফ মিনিস্টার হলে তার সিগনিফিকেন্স কি হয় ইন্ডিয়াতে, ইন্ডিয়ান পলিটিক্সে। একজন মুখ্যমন্ত্রী মহিলা হলে তিনি ইনক্লুসিভ গভর্নেন্স, ডেমোক্রেটিক ম্যাচুরিটি এবং জেন্ডার জাস্টিসকে প্রতীক হিসেবে দাঁড়ান। তিনি রিফ্লেক্ট করেন গ্রোয়িং রোল অফ ইন্ডিয়ান পলিটিক্স এবং অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ ভারতীয় রাজনীতি প্রশাসনে নারীদের ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলন তিনি দেখান। এর থেকে আমরা দেখতে পেয়েছি যেমন অনেক ইনফ্লুয়েন্সার চিফ মিনিস্টার এসছে আমাদের ইন্ডিয়াতে, মমতা ব্যানার্জি, জয়ললিতা এবং শীলা দীক্ষিত, এদের নাম অনেকেই জানে, খুবই পপুলার। ভারতে বহু প্রভাবশালী নারী মুখ্যমন্ত্রী দেখেছি, যেটা আমরা বললাম এইমাত্র। আর তাছাড়াও নির্বাচনী রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পায়, অনেক ক্ষেত্রে নির্বাচনী রাজনীতিতে নারীরা অংশগ্রহণ করতে এগিয়ে আসে। এটা একটা স্টেরিওটাইপ যে সবসময় পুরুষরাই হবে, পুরুষতান্ত্রিক ধারণা থাকবে রাজনীতিতে, সেটাকেও ভেঙে দেয়। এবং নীতি নির্ধারণ অর্থাৎ পলিসি মেকিং এ নারীদের প্রতিনিধিত্ব বাড়ায় এবং ইন্সপায়ার করে ইয়ং ওমেন অর্থাৎ তরুণীদের রাজনৈতিক নেতৃত্ব গ্রহণে এটা বরাবর ইন্সপায়ার করে থাকে। তাছাড়া কি করে, একটা ওমেন এম্পাওয়ারমেন্ট বা নারী ক্ষমতায়ন ঘটায়, এটা নারীদের মধ্যে আত্মবিশ্বাস এবং নেতৃত্ব গুণ বৃদ্ধি করে এবং প্রশাসনিক এবং শাসন ব্যবস্থায় নারীদের অংশগ্রহণ অবশ্যই অনেক রূপে বৃদ্ধি পায় একজন মুখ্যমন্ত্রী যদি মহিলা মুখ্যমন্ত্রী হন। তিনি সোশ্যাল এবং ইকোনমিক ইন্ডিপেন্ডেন্সও বৃদ্ধি করেন ওমেনদের, নারীদের সামাজিক এবং অর্থনৈতিক স্বনির্ভরতা বৃদ্ধি পায়, একটা বিশাল বড় রোল মডেল তৈরি করেন তরুণ প্রজন্মের কাছে। এইগুলো হচ্ছে একজন ওমেন সিএম হলে তার সিগনিফিকেন্স। এবারে দেখি রাজনৈতিক দলগুলোর কৌশল কি থাকে, কেন তারা বারবার একটা মহিলা মুখে এগিয়ে দেয়, বা আমাদের রাজ্যের ক্ষেত্রে কেন একটা মহিলা মুখে এগিয়ে আনবে বিজেপি, তার একটা কোনো তাদের স্ট্র্যাটেজিক্যালি পয়েন্ট থাকবে। তো দেখো, নারী ভোটারদের আকৃষ্ট করতে রাজনৈতিক দলগুলি নারী নেতৃত্ব থেকে সামনে আনে। আমরা দেখেছি নারী ভোটাররা কিভাবে 11 থেকে 25 অব্দি আমাদের মানে শাসনকালে তৃণমূলের মমতা ব্যানার্জির সাপোর্টে ছিল এবং দলের প্রগতিশীল এবং অন্তর্মূর্তিমূলক ভাবমূর্তি তৈরি হয়, একটা ইনক্লুসিভ ইমেজ তৈরি হয় পার্টি, তার প্রোগ্রেসিভ ইমেজ তৈরি হয়। হ্যাঁ, দলটা ব্যাকওয়ার্ড নয়, তার মধ্যে একটা ইনক্লুসিভ এবং প্রোগ্রেসিভ ইমেজ তৈরি করে নারী শক্তি এগিয়ে আনলে। আর এটি কি নারী নেত্রীদের মধ্যে অনেক সময় জনকল্যাণমুখী এবং সহানুভূতিশীল প্রশাসক দেখতে পাই। আমরা যদি জনগণরা কোনো নারীকে সামনে দেখি, তাদের মধ্যে অনেক আমরা ভাবি যে ছেলেদের থেকে অনেক বেশি সহানুভূতিশীল হবে এবং জনকল্যাণমুখী হবে। এবং এটা কি করে অনেক ক্ষেত্রেই নারী ভোটারদের, যেটা আমি আগেও বলেছি, নারী ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধি করে। তাহলে কি নারী কেন্দ্রিক রাজনীতি নির্বাচনে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের নারী কেন্দ্রিক রাজনীতি কিন্তু 2011 পর থেকে আমরা দেখতে পাচ্ছি এবং হয়ে এসছে। এবার আমরা জানি নারী মুখ্যমন্ত্রীদের ইতিহাস। নারী মুখ্যমন্ত্রীদের ইতিহাস যদি আমরা জানতে, আমাদের ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন সুচেতা কৃপালিনী। তিনি উত্তরপ্রদেশে ছিলেন, তার দায়িত্বকাল ছিল 1963 থেকে 67। আমরা ভারতের ইতিহাসে স্বাধীনতার পর থেকে 15 জন মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছি। সেখানে সুচেতা কৃপালিনীকে পেয়েছি উত্তরপ্রদেশে, নন্দিনী শতপথীতে পেয়েছি আমরা উড়িষ্যা থেকে, শশীকলা কাকোদরকে পেয়েছি গোয়া থেকে, আনোয়ারা তৈমুরকে পেয়েছি অসম থেকে,
জানকী রামচন্দ্রনকে পেয়েছি আমরা তামিলনাড়ু থেকে, জয়ললিতা খুব ম্যাসিভ ফিগার ছিলেন তিনি, তাকে পেয়েছিলাম আমরা তামিলনাড়ু থেকে, মায়াবতী তিনিও খুব ফেমাস ফিগার ছিলেন, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন উত্তরপ্রদেশের, রাবড়ি দেবী তিনি বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন, শিলা দীক্ষিত দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন, শিলা দীক্ষিত খুব ফেমাস পার্সোনালিটি ছিলেন এবং খুব ফেমাস লিডার ছিলেন, উমা ভারতী মধ্যপ্রদেশ, বসুন্ধরা রাজি রাজস্থানে 2003 সালে হয়েছিলেন, মমতা ব্যানার্জি 2011 থেকে 2025 মুখ্যমন্ত্রীর কনজিকিউটিভ চিফ মিনিস্টার ছিলেন। এছাড়াও হয়েছেন আনন্দদিবেন প্যাটেল গুজরাট থেকে এবং মেহবুবা মুফতি জম্মু কাশ্মীর থেকে। সুতরাং আমাদের ভারতীয় ইতিহাসে মমতা ব্যানার্জি বা শিলা দীক্ষিত শুরুটা অনেক সুচিত্রা কৃপলানি থেকেই হয়েছিল। এবারে আমরা আসি যেটা আমাদের জানা দরকার, যে ভোট জেতার পর সিএম কিভাবে আমরা নির্বাচন করে থাকি বা কিভাবে একটা পলিটিক্যাল পার্টি তাদের সিএম নির্বাচন করতে। আমরা তো ভোট দিয়ে দিলাম, আমরা এমএলএ নিজে সিলেক্ট করলাম, এবার এমএলএ দের মধ্যে কে হবে আমাদের সিএম সেটা কিন্তু তাদের এমএলএ দের মধ্যে থেকেই ঠিক হয়। কিভাবে হয় সেটা আমরা একবার দেখে নিই। ভারতে কোনো পার্টি মেজরিটি পেলো, সে সরকার গঠন করবে, তো পার্টির যে এমএলএ রা তাদের মধ্যে মিটিং এর মাধ্যমে লেজিসলেটিভ পার্টির একটা লিডার ঠিক করেন, এই নেতাই সাধারণত সিএম হয়ে থাকেন, এই লেজিসলেটিভ পার্টির লিডারই তাকে, তারপর সেই গভর্নর নেতাকে সরকার গঠনে আমন্ত্রণ জানান এবং নির্বাচিত নেতা শপথ গ্রহণ করেন চিফ মিনিস্টার হিসেবে। কিন্তু আমাদের তোমার ন্যাশনাল পার্টিগুলো বিজেপি এবং কংগ্রেসের ক্ষেত্রে সিনারি একটু আলাদা, তারা একটু হাই কমান্ডের মাধ্যমে তাদের সিএম নির্বাচন করে থাকেন এবং তার সুবিধা কি সেটা আমি তোমাদের কাছে বলবো। প্রথম কথা, ভারতের অনেক অনেক বড় ন্যাশনাল পার্টিতে শুধু এমএলএ ভোটেই সিএম ঠিক হয় না, যেটা আমি আগেই বললাম। ভারতীয় জনতা পার্টি বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হাই কমান্ডের মাধ্যমে তাদের সিএম ঠিক করে। এবারে হাই কমান্ডাই বা কি, আপনাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে হাই কমান্ডটা কি। এখানে হাই কমান্ডের শীর্ষ নেতৃত্বরা থাকে, যেমন জাতীয় সভাপতি হলো, কেন্দ্রীয় নেতারা হলো, পার্লামেন্টারি বোর্ড হলো, ওয়ার্কিং কমিটি হলো, বড় ইনফ্লুয়েন্সার নেতারা হলো, এরা ঠিক করেন সিএম কে হবে, মিনিস্টারই বা কে হবে, সিএম কখন বদলানো হবে, কোয়ালিশন করলে কার সাথে কোয়ালিশন বা জোট গঠন করব। বিজেপিতে সিএম কিভাবে নির্বাচন করা হয়, বিজেপির ক্ষেত্রে কিন্তু পাওয়ারফুল বডি হলো পার্লামেন্টারি বোর্ড। এই পার্লামেন্টারি বোর্ডে আছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জাতীয় সভাপতি প্রভৃতিরা। নির্বাচন পরে কি করে, বিজেপির এমএলএ মিটিং করে, কিন্তু মিটিং এর আগে একজন সেন্ট্রাল অবজারভার অবশ্যই পাঠানো হয়। এই সেন্ট্রাল অবজারভার এমএলএ এর মতামত নিয়ে থাকেন, তারপর হাইকমান্ড একটা ফাইনাল নেম ঠিক করে থাকে। এমএলএ সাধারণত সর্বসম্মতভাবে এই নামটাকে অ্যাপ্রুভ করে দেয়, অর্থাৎ টেকনিক্যালি কিন্তু এমএলএ রা নেতা বেছে নেয় না, তারা প্র্যাকটিক্যালি হাইকমান্ডই বেছে নিল এবং সেটা এমএলএ রা অ্যাপ্রুভ করে দিল। কেন বিজেপি এটা করে বা কেন ন্যাশনাল পার্টিরা এটা করে, এটার ক্ষেত্রে কি পার্টির ডিসিপ্লিন বজায় থাকে, একটা কথা, পার্টির ডিসিপ্লিন বজায় থাকবে, ফ্র্যাকশনাল ফাইট কমে যাবে, কেন্দ্রীয় নেতৃত্বে একটা কন্ট্রোল রাখতে পারবে, আর এক নেতা বনাম আরেক নেতা, তো গোষ্ঠী দ্বন্দ্ব বা নেতা বনাম নেতা যে কনফ্লিক্ট হয়ে যায়, কনফ্লিক্ট অনেক কমে যায়। তো এই কারণে বরাবর আমরা দেখেছি ন্যাশনাল পার্টিগুলো তাদের হাই কমান্ডের মাধ্যমেই কিন্তু সিএম ঠিক করে থাকে। তার জন্য কিন্তু আমরা বিজেপির কোনো এখনো পর্যন্ত সিএম এর মুখ ভোটের আগে পর্যন্ত আমরা জানতে পারিনি, ইভেন সরকার গঠন হবে কালকে, এখনো আমরা জানি না সিএম কে হবে। আচ্ছা, অগ্নিমিত্রা পাল তো হলো, তাছাড়া কে কে আছেন টপ কন্টেন্ডার হিসেবে যে যারা সিএম হতে পারে, তার মধ্যেই প্রথমে আছে শুভেন্দু অধিকারীর নাম। কেন স্ট্রং কন্টেন্ডার, নন্দীগ্রাম এবং ভবানীপুরে তিনি মমতা ব্যানার্জি হারিয়ে ফেলে ম্যাসিভ পলিটিক্যাল ওয়েট, এটা নিয়ে কোনো ইয়ে নেই, সন্দেহ নেই। তার একটা স্ট্রং গ্রাসরুট নেটওয়ার্ক আছে, বেসিক্যালি মেদিনীপুর বেল্টে আছে, এখন ভবানীপুর বেল্টে, ওই সাইডে কলকাতা বেল্টের দিকেও তিনি বিশাল প্রভাব বিস্তার করেছেন। তার একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স রয়েছে, তিনি টিএমসিতে কিন্তু পরিবহন মিনিস্টার ছিলেন, ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন, তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স অলরেডি তার আছে। বিজেপি ক্যাডারের একটা বড় অংশ তাকে একটা ন্যাচারাল মাস লিডার বা খুব দক্ষ নেতা হিসেবে মনে করে। তারপর কার নাম উঠে আসছে, শ্রমিক ভট্টাচার্য, একটা ইন্টেলেকচুয়ালি স্ট্রং এবং আইডিওলজিক্যাল কনসিস্টেন্ট নেতা হিসেবে তিনি পরিচিত। তার একটা ক্লিন এবং নন কন্ট্রোভার্সিয়াল ইমেজ আছে, অর্থাৎ খুব একটা কন্ট্রোভার্সি তার বিরুদ্ধে নেই। আর তার মধ্যে একটা বেঙ্গলি ভদ্রলোক অ্যাপিল আছে, বিশেষ করে যে আরবান বেঙ্গলি মিডিল ক্লাস আছে, তার কাছে শ্রমিক ভট্টাচার্য, তাদের কাছে একসেপ্টেন্স বিশাল বেশি, কারণ তিনি একটা সফট পলিটিক্যাল মানে পিপলের মধ্যে পড়েন, তার বক্তৃতা শুনবে, একটা ইন্টেলেকচুয়াল পলিটিক্যাল স্টাইল তার মধ্যে আছে, তিনি খুব সফট স্পোকেন পার্সন, খুব আলাদাভাবে বলে, খুব স্ট্রেট ফরওয়ার্ড নট, খুব ডেমোক্রেটিক ওয়েতে বা ডিপ্লোম্যাটিক ওয়েতে বলে থাকে। তিনি কিন্তু আরো একটা পয়েন্ট তাকে খুব প্রেফার করে, তিনি ওল্ড আইডিওলজিক্যাল মানুষ, অর্থাৎ পরে কোনো পার্টি থেকে চেঞ্জ করে আসেন, তিনি প্রথম থেকেই বিজেপিতেই আসেন। তাছাড়া কারা আছেন, তাছাড়া আমরা দেখতে পাই দিলীপ ঘোষের নাম, বেঙ্গল বিজেপির গ্রাসরুট এক্সপেনশনে তারও অনেকটাই ক্রেডিট আছে। হার্ডকোর ক্যাডারকে কানেক্ট খুব করতে পারেন, স্ট্রং একটা বিশাল বড় পার্সোনালিটি, স্টেট ফরওয়ার্ড জিনিস, অনেকেই কিন্তু এটা তার জন্য তাকে পছন্দ করে, যা আসবে মুখে সেটাই ডাইরেক্ট করে দেবে। তাছাড়া আরেকজনের নাম বলতে হয়, সেটা হচ্ছে সুকেন্দ্র মজুমদার, তিনি আরএসএস ব্যাক একটা ডিসিপ্লিন ইমেজ অবশ্যই, এবং একাডেমিক পার্সোনালিটি, আমরা জানি সুকেন্দ্র মজুমদার টিচার ছিলেন, তারও গ্রহণযোগ্যতা সিএম হিসেবে উঠে আছে। অর্থাৎ এই চার কন্টেন্ডেড আছেন যারা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ও বা মুখ্যমন্ত্রী কালকে হতে পারে যদি হাইকমান্ড ঠিক করে অগ্নিমিত্রা পালের সাথে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তার সাথে আমাদের ট্রাইবার্স কিন্তু উদ্যম সিরিজ, অর্থাৎ WBP
কেপি এবং এসএসসি জিডির জন্য ফ্রিতে ইউটিউবে এই চ্যানেলই সন্ধ্যের দিকে লাইভ ক্লাস করায় এবং ইউটিউবে মানে ডেইলি ক্লাস হচ্ছে এবং ফ্রিতে হয়, তার জন্য 1 পয়সাও দিতে হবে না। তোমাদের শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যারা জয়েন করতে চাও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দিও এবং ডেইলি লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করো। ব্যাস এইটুকুই বলার ছিল। আর যাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।